আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। দেখুন, অনেকগুলো বড় খবর আছে, আর তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। বড় খবর, এই খবরের দিকে আমাদের নজর থাকবে। কিন্তু আজ এই অনুষ্ঠানে আমরা আরেকটি বড় খবরের দিকে নজর রাখবো, যেটা অবশ্যই বহু মানুষের সঙ্গে সম্পর্কিত। আপনারা জানেন যে সিএন মূলত মানুষের স্বার্থ নিয়ে আমরা অনুষ্ঠান করি এবং সমাজ ব্যবস্থায় কোনো ত্রুটি বিচ্যুতির কার জন্য হচ্ছে, কোন কারণের জন্য হচ্ছে, সেটা দেখানোর চেষ্টা করি। আসুন আজকে আমরা রাখবো যে এসএসসিতে আবারও কিন্তু এসএসসির যে কার্যকারিতা তার বিরুদ্ধে ক্ষোভ। এবার যারা নতুন করে এসএসসি দিলেন তারা প্রশ্ন তুলছেন এটা যে আমরা যোগ্য হয়েও আমরা 100% নাম্বার পেয়েও আমরা ইন্টারভিউতে ডাক পেলাম না কেন? শুধু তাই তারা বলছেন না। আসুন আপনাদেরকে আজকে একেবারে প্রথমেই সেই ছবি দেখাবো, একেবারে অন গ্রাউন্ড রিপোর্টিং, অন ফিল্ড রিপোর্টিং আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের প্রতিনিধি রয়েছেন যেখানে বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা তারা আজকে আন্দোলন করছেন। আসুন আপনাদেরকে নিয়ে সরাসরি আমরা বিগ স্ক্রিনে যাব, ওয়ালে যাব। আসুন আপনাদেরকে দেখাই যে আজ এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে। এই দেখুন, একেবারে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বিগ স্ক্রিনে লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছে এখন এই মুহূর্তে। এই লাইভ ছবিতে দেখতে পাচ্ছেন, কি শুনছেন, একবার আমি দ্রুত অডিও শোনাতে বলি আপনাদেরকে। কি হচ্ছে এখানে দেখব। আলটিমেটাম দিয়ে দেন যে রাস্তা কোনোভাবেই আটকে রাখা যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে যারা 100% নাম্বার পেয়েছেন এবং বলছেন যে তারা ইন্টারভিউতে ডাক পাননি, এই যে সমস্যাটা হচ্ছে এই কারণের জন্য তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেখানে পুলিশ বলছে যে আমরা রাস্তা আটকে রাখতে দেব না। আসুন আপনাদেরকে নিয়ে যাই, আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ্তর কাছে যাব এবং কি ঘটেছে পুরো ঘটনা আপনাদেরকে দেখাবো। ধুন্ধুমার সল্টলেক চত্বর, আমি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, এই মুহূর্তে কি অবস্থা? যারা এবার পরীক্ষা দিয়েছিলেন কিন্তু ইন্টারভিউতে ডাক পাননি, তারা কি বলছেন? দেখো, এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, করুণাময়ীতে মেট্রো স্টেশনে প্রায় একরকম ঢুকিয়ে দিল বিধাননগর পুলিশ জোর করে, এবং দুপুর 12টার পরেই কিন্তু করুণাময়ী থেকে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা, কিন্তু মাঝপথেই এই আন্দোলনকে বেআইনি বলে বাধা দেওয়া হয়। পুলিশ রাস্তায় কিন্তু আন্দোলনকারীরা বসে পড়ে, দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে মতানৈক্য চলে এবং তারপর পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয় যে সম্পূর্ণ বেআইনি এই বিধাননগরে এই ধরনের রাস্তা বন্ধ করে জমায়েত, এবং তারপরেই কিন্তু যে অবস্থাটা দেখা যায়। একেবারে আমি সুদীপ্ত, তুমি একবার জিজ্ঞেস করো ওনাদের কি অভিযোগ এবং কি হয়েছে, ওনাদের মুখ থেকে শোনাও। আমরা কালকে আবার রাজপথে ফিরে আসব, বারে ফিরে আসব, আমরা আবার যতবার ধরে নিয়ে যাবে আবার ফিরে আসব। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা প্রতিদিন ফিরবো, এই রাজপথে ফিরবো। আমাদের দাবি আমরা দাবি রয়েছে, একবার শোনাও কি দাবি ওনাদের। এক একজন হবু শিক্ষক, আমরা কি এখানে চুরি করতে এসেছি? আমরা কি গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণভাবে তো আমরা এখানে আন্দোলন করছি। আমাদের দাবিটা কি দাবিতে আমরা অবশেষে এটাও বলেছি যে আমাদের ফুটপাতটা দেওয়া হোক, কিন্তু সেটাও আমাদের দেওয়া হলো না, আমাদের সঙ্গে সহযোগিতা করা হলো না। আমরা কোথায় যাব বলতে পারেন? আমরা আবার কালকে ফিরে আসবো, বারে ফিরে আসবো এই রাজপথে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আসছি। আবার কি আর বিকাশ ভবনে বা শিক্ষামন্ত্রী বা চেয়ারম্যানের কাছে যাবেন? আমরা সব জায়গায় যাব, প্রতিদিন ফিরবো। আপনি তো বলছেন আগেও এরকম ডেপুটেশন দেওয়া হয়েছে। দিয়েছি, এই যে ডেপুটেশন দিয়েছি, আপনারা দেখুন, আমরা ডেপুটেশন দিয়েছি। এই যে দেখো, বারে ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু কোনো লাভ হয়েছে কি বলুন? আপনারা মিডিয়ার মাধ্যমেই বলছি আমি, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কালকে আসবো, আবার আসবো, বারে আসবো, এই রাজপথে আসবো। আন্দোলন কি আরো তীব্র হবে, আরো বেশি? সুদীপ্ত, যেটা জানতে চাও যে যারা বলছেন রাজপথে আসবেন, আসলে তারা কারা? মূলত আবার একবার দাবিটাকে বলো যে তাদের এসএসসির বিরুদ্ধে কি অভিযোগ, একবার জানো ওনার থেকে। আমি আরো কয়েকজনের থেকে দাবিগুলো জানার চেষ্টা করব। কি দাবিতে আজকে এই যে সকাল দুপুরের পর থেকে একের পর এক ঘটনা দেখলাম, কি কারণে আপনারা এসেছিলেন?
আমাদের হচ্ছে যে এসএসসিতে চরম হারে দুর্নীতি, সরকার পরিকল্পনাভাবে 12-র পর কোনো এসএসসি রিক্রুটমেন্ট হয়নি, তারপর 16 পরীক্ষা আছে সেটা অবৈধ ঘোষণা করেছে, 25-এ পরীক্ষা নিয়েছে, সবাই পরীক্ষা দিয়েছে, অবৈধ টিচারদেরকে 10 মার্ক দিয়েছে এক্সট্রা। আমরা পরীক্ষা দিয়েছি 70 মার্কের, কাট অফ হয়েছে 75। আমরা একজনও ফেসার 3.5 লক্ষ ফেসার কেউ ডাক পাইনি। এই সরকার চুরি করতে ব্যস্ত, চোর সরকার সবসময় চুরি নিয়ে ব্যস্ত, কমিশন চোর, সরকার চোর, সব চোর। অর্থাৎ সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছেন যে কোনো রকম ব্যবস্থা নিতে এই সরকার ব্যর্থ, এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি পুলিশ করুণাময়ী মেট্রো স্টেশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আন্দোলনকারীদের, এবং আন্দোলনকারীরা কিন্তু এখনও বিক্ষোভ দেখাচ্ছে মেট্রো স্টেশনের ভেতরে। কামাল সাহেব আপনি তো পুলিশকে অনুরোধ করলেন, তারপরে তো আপনাদের দেখুন কিছু তো করার নেই আমাদের, আমরা আমাদেরটা চেষ্টা করেছি যথেষ্ট, পুলিশের যা আইন অনুযায়ী করেছে, কিন্তু অ্যারেস্ট করেছে। আজকের চেয়ারম্যান যা করলো, চেয়ারম্যান পুরো একেবারে মানে বিমাতৃসুলভ আচরণ করলো এই সমস্ত ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে, যে তিনি একটা ডেট দিতে পারলেন না, একটা দেখা করার ডেট দিতে নাকি একটা জায়গা জিজ্ঞেস করো যে 70-এ পরীক্ষা 75 কাট অফ মার্ক যে অভিযোগটা করছেন, একবার কামাল সাহেবকে জিজ্ঞেস করো তো চেয়ারম্যান হবু শিক্ষকদের সঙ্গে দেখা করার অসুবিধা কোথায়? সকাল থেকে বসেছিলেন এবং বারবার সেখানে মেসেজ করা হয়েছে এখন ব্যস্ত, পরে করছি, এই করছে। ডিসি সাহেবকে অনুরোধ করে আমি একটা রেডি করলাম, তারপরে বলছে প্রেসকে ঢুকতে দেবো না। তা প্রেস না ঢুকলে এখন মিথ্যা বলবে, তারপরে সত্যি, এখন বলবে সত্য, পরে বলবে মিথ্যা, আমি বলিনি, তাহলে ওনার সঙ্গে দেখা করে কি করব? দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চেয়ারে বসে আছেন, আর এই শিক্ষক শিক্ষিকাদের চেয়ার থেকে লাথি মেরে ফেলে দিলেন, তাহলে মুখ্যমন্ত্রী আপনি কতটা মানবিক? একজন শিক্ষক হয়ে বলছি, আপনি প্রশাসনিক প্রধান, দয়া করে এদের সিট বৃদ্ধি করুন 1 লাখ, তাই তো 1 লাখ সিট বৃদ্ধি করুন, এবং 10 নম্বর এদের যেখানে নেই সেইটা এদের ছাড়া প্যানেল করুন, যারা চাকরি হারা তাদের জন্য ব্যবস্থা করুন। আমরা কারোর বিরোধী নয়, তারাও চাকরি পাক, এরাও চাকরি পাক। আপনি 10 লাখ দিন, 1 লাখ চাকরি দিন, কিন্তু হচ্ছে কে এদের আলাদা করে দিন, ওদের আলাদা, চাকরি হারা তারা যে শিক্ষক মাসে 2000 চলে তাদের আলাদা করুন, আমাদের আলাদা, এদের আলাদা করুন, তাহলে তো কোনো সমস্যা হবে না। তাহলে এইটা আজকের বুঝে গেল, সরকার বুঝে গেল এরা কিন্তু ছাড়ার ছেলে মেয়ে নয়। কালকের আদালতে যাচ্ছি এখানে বসার পারমিশনের জন্যে, শামীমের সঙ্গে কথা বলছি, এখানে বসার জন্যে পারমিশন, পরবর্তীতে সঠিক এটা অলরেডি তো সুপ্রিম কোর্টে এটা পেন্ডিং আছে, হচ্ছে না। অমৃতা সিংহ তো এটা না করে দিয়েছে না, কালকের বললাম আগে আমরা এখানে পারমিশন করে নেব, তারপরে আমাদের শিয়ালদা থেকে ওয়াই চ্যানেল করব, সেখান থেকে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবো যে মাথাটা উনি কেন এটা করলেন, জবাবদিহি দিতে হবে। আপনার প্ল্যান ABCD কোথায় গেল? আপনার এইগুলো কি প্ল্যান ABCD? শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন আপনি প্রশাসনিক প্রধান হয়ে? আপনাকে অনুরোধ করছি একজন শিক্ষক মশাই হিসাবে যে এদের প্রতি অবিচার করবেন না, এবং যারা 2016-তে যারা পাস করতে পারেনি শিক্ষক মশাই তাদের প্রতি অবিচারও করবেন না। তারাও চাকরি পাক সবাক, তারা তো যোগ্য। এবং এর ভিতরে এখনো পর্যন্ত আমি 4টে টেন্টেড পেয়েছি, 4 জন টেন্টেড পেয়েছি, যারা পরীক্ষায় বসেছে 4 জন। সময় থাকলে আমি নামগুলো আপনাদের দিয়ে দিতে পারি। তারা পরীক্ষায় বসে, তারা টেন্টেড। হ্যাঁ, চাকরি দুর্নীতিতে তাদের পরীক্ষায় বসতে পারুন, সেই 4-5 জনের তারা পরীক্ষায় বসেছে কেন চেয়ারম্যান জানে না? ইন্টারভিউ ডাক পেয়েছে মানে কল ফর ভেরিফিকেশনে ডাক পেয়েছে, কী করে হয় বলুন তো আপনারা? তাহলে চেয়ারম্যান আপনি জানেন না? আপনি সবই জানেন। মুখ্যমন্ত্রী আপনি জানেন না? আপনি সবই জানেন। কারণ আপনি তো বলেছিলেন কারোর চাকরি যাবে না, একেবারে। আমরা অনেক ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল আমাদের সঙ্গে ছিলেন। আপনারা সরাসরি দেখছিলেন যারা বলছেন মানে ভয়াবহ অভিযোগ। কি অভিযোগ সেটা বলছেন যে 70 নম্বরের পরীক্ষা দিয়েছে, কাট অফ মার্কস নেমেছে 76, 75। তার মানে যারা নতুন করে পরীক্ষা দিল
যারা নতুন করে এবার পরীক্ষা দিল পুরনোদের সঙ্গে, অর্থাৎ 16 সালে যে প্যানেল বাতিল হয়ে গেল 26,752 জনের সঙ্গে, যারা এবার পরীক্ষা দিল তাদের সুযোগ পাওয়ার কোনো রাস্তা নেই। এই হচ্ছে ভয়াবহ অভিযোগ এই জায়গাটা, যে যারা তাহলে নতুন করে পরীক্ষা দিল তাদের কোনো সুযোগ নেই। কিন্তু আপনারা যে স্ক্রিনে ছবি দেখছেন, এখন আরও আরেকবার দেখাই, পুলিশের সঙ্গে মারাত্মক ধস্তাধস্তি, সকাল থেকে উত্তেজনার তুঙ্গে। এবং এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম পুলিশ কিন্তু, যেরকম আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল বললেন, যে তাদেরকে জোর করে করুণাময়ীতে ঢুকিয়ে দেওয়া হলো। পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তির ছবি টিভি ক্যামেরায় ধরা পড়লো, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আর পুলিশ কি বলছে এই বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে শোনাবো টিভি স্ক্রিনে। কি বলছেন পুলিশ আধিকারিকেরা, শুনুন। আমরা ওদের লিডার্সদের আবার বলেছিলাম যে আপনারা এটা করে দিন। দেখুন, এখানে হাইকোর্টের ক্লিয়ার অর্ডার আছে যে ল অ্যান্ড অর্ডার ভায়োলেট যেন না করা হয় বিধাননগর এরিয়াতে, আমরা সেটাও ওনাদের দেখিয়েছি। আলটিমেটলি ওদের লিডারশিপই আমাকে বলেছে যে ওরা তো সরতে চাইছে না, তখন ওদেরকে বলতে হয়েছে চলে যেত, তো আমরা ওনাদেরকে সরিয়ে দিচ্ছি। না ম্যাডাম, দেখুন রাস্তা ফুটপাথ এটা তো একটা পারপাসের জন্যে, রাস্তা গাড়ি চলার জন্য, ফুটপাথ পেডেস্ট্রিয়ান ওয়াকিংয়ের জন্য, এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে ওনারা বারবার এটা বলছিলেন যে আমরা আরও লোক আনবো। দেখুন, এরকমভাবে বহু লোককে বিধাননগর এরিয়াতে বা কোনো জায়গাতে ওরকমভাবে এনে তো জমায়েত করা যায় না। দ্যাট ইজ অবভিয়াসলি আ ভায়োলেশন অফ দ্য ল। পারমিশন এটার ছিল তো নাই। এই যে ওনারা যেটা করতে চাইছিলেন সেটারও ওনারা পারমিশন নেননি। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যা আন্দোলন ওনারা করতে চান সেটা প্রপার পারমিশন আমাদের সাথে কথা বলে করুন। থ্যাংক ইউ। সেটা আমাদের দেখতে হচ্ছে, কিছু জনকে হয়তো আমরা উঠিয়ে ফেলছি। পুলিশের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আমরা সেই কাজটা করছি। বাকি কার সাথে কি কথা হবে না হবে সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না। থ্যাংক ইউ। খুব পরিষ্কার আমরা এই ছবিতে দেখছিলাম বিধাননগর পুলিশ কমিশনারেট, তিনি কিন্তু রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন, বলছেন পুলিশের কাজ পুলিশ করছে, পুলিশের কাজ পুলিশ করছে। এবং এখানে দাঁড়িয়ে রাস্তা ফাঁকা করে দেওয়া, খালি করে দেওয়া তাদের মূল লক্ষ্য। কিন্তু অন্যদিকে চাকরি প্রার্থী যারা, তারা বলছেন আমরা বারবার রাস্তায় ফিরে আসব। অর্থাৎ এখন তাদেরকে ইভ্যাকুয়েট করে দেওয়া হচ্ছে ওখান থেকে, করুণাময়ী স্টেশনে ঢুকিয়ে দেওয়া হলো, মেট্রো স্টেশনে। তারা বলছেন আবার কাল সকালে ফিরবো, এবং শুধু তাই নয়, তারা বলছেন এবার ফিরবো, কোর্টের পারমিশন নিয়ে আসব। অর্থাৎ বিক্ষোভ আন্দোলনই যদি ভবিতব্য হয়, খুব স্বাভাবিক। অন্যদিকে মানে আদার হ্যান্ড যদি আমি দেখি, প্রশ্ন উঠবে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থার আগামী ভবিষ্যৎ নিয়ে চোখ বুজে প্রশ্ন উঠে যাবে। তার কারণ এমনিতে স্কুলগুলোতে শিক্ষক সংখ্যা কম। সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশ ভিত্তিতে, আই রিপিট এগেইন, সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশের ভিত্তিতে 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকেরা চাকরি করতে পারবেন। যারা শিক্ষাকর্মীরা নেই এখন স্কুলে, তারা যাচ্ছেন না। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন আনটিল 31st অফ ডিসেম্বর, 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষিকা যারা অযোগ্য, মানে নট ইয়েট টেন্টেড, যারা এখনো পর্যন্ত একেবারে অযোগ্য বলে চিহ্নিত নন কিন্তু পুরো প্যানেলের মধ্যে রয়েছেন, তারা স্কুলে যেতে পারবেন। 31শে ডিসেম্বরের পরে যদি এই রায় আবার কোনো রিভিউ না হয়, ফার্দার যদি কোনো রায় না হয়, তাহলে কিন্তু স্কুল শূন্য হবে, একটা হাহাকার তৈরি হবে স্কুলে। শিক্ষকের অভাবে পঠন পাঠনের যে গতি, সেটা নিয়ে প্রশ্ন উঠবে একদম নিশ্চিতভাবে। আসুন আপনাদের সঙ্গে পরিচয় করাবো, তারপর আবারও আমি বিগ স্ক্রিনে যাব, আপনাদেরকে দেখাবো বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য, যেগুলো আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে রাখবো। কিন্তু আসুন আজকে আপনাদের সঙ্গে এখন এই মুহূর্তে আমরা যাদেরকে পাচ্ছি আজকের প্যানেলে, আমি পরিচয় করিয়ে দেবো তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, আমি স্বাগত জানাবো ফিরদৌস শামীমকে আজকের অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন চাকরি প্রার্থী চিন্ময় মণ্ডল, আমি চিন্ময়কেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে প্রদীপ্ত মুখার্জি, তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত জানাবো প্রদীপ্ত দাকে আজকের অনুষ্ঠানে। সুপ্রিয় ঘোষ, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমি সুপ্রিয়কেও স্বাগত জানাবো। আমি বিরতি নিচ্ছি, একটা বিরতি থেকে ফিরে সরাসরি চলে যাব আইনজীবী ফিরদৌস শামীম, কারণ আজ আন্দোলন স্থল থেকে প্রশ্ন উঠছে যে আইনি সাহায্যের জন্য শামীমের দরবার করবার কথা বলেছেন অনেকেই। আমরা শুনছিলাম কামাল হাসান বলছিলেন যে ফিরদৌস শামীমের সঙ্গে কথা বলবো। ঠিক ফিরদৌসদা, আপনাকে দিয়ে শুরু করব, যেখানটা কালকে আমি দেখছিলাম আপনি সোশ্যাল মিডিয়ায় একটা আপডেট দিচ্ছেন, যেখানে আপনি বলছেন যে একজন টেন্টেড ক্যান্ডিডেটের স্ত্রী আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিয়েছে, যাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, কিন্তু আজকে আন্দোলন স্থল থেকে
তার সঙ্গে কিছু অ্যাডিশন হলো, ওনারা বলছেন যে একজন নয় আপাতত 4 জনের খোঁজ পাওয়া গেছে যারা টেন্টেড, প্রমাণও নাকি রয়েছে আন্দোলনকারীদের কাছে, যারা এখন আন্দোলনে গেছেন। 100% নাম্বার পেয়েও তারা ইন্টারভিউতে ডাক পাননি। আমি আপনার কাছে জিজ্ঞেস করবো, এই যে 70 নম্বরের মধ্যে যারা 70 পেয়েছেন কিন্তু কাট অফ মার্কস দেখা যাচ্ছে 76 বা 75-এর কাছাকাছি, অনিয়মটা কোথায় হয়েছে? এবং আমার প্রশ্ন আপনার কাছে ফিরদৌস দা, 4 জন বা 1 জন, আপনি আপনার সূত্র ধরেই বলছি, টেন্টেড ক্যান্ডিডেট তারা আসলেন কি করে নতুন পরীক্ষা প্রক্রিয়াতে? সুপ্রিম কোর্টের তো কড়া নির্দেশ ছিল। দেখুন, প্রথমে বলি যে একজন টেন্টেড ক্যান্ডিডেটেরও এই লিস্টে থাকা উচিত ছিল না, এবং তারা পরীক্ষায় বসতে পারবে না। তাহলে প্রথম কথা, তারা পরীক্ষায় বসলো, দ্বিতীয় কথা তাদেরকে কনসিডার করলো, তৃতীয় কথা হচ্ছে তাদের ইন্টারভিউ লিস্টে নাম উঠলো। এখন এইটা কেন হলো? দেখুন, আমরা প্রথম থেকে বলে আসছি যে 2016 সালে যে প্রক্রিয়াটি বাতিল হয়েছিল সেই প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্ট প্রথমে নির্দেশ দিয়েছিল ওএমআর শিটগুলো পাবলিশ করতে হবে। আজকের দিন পর্যন্ত সেই ওএমআর শিট পাবলিশ হলো না। কেন হলো না? তার কারণ এই সরকার এবং এই এসএসসি 2016 সালে এখনো কিছু টেন্টেড ক্যান্ডিডেট যারা আইডেন্টিফাইড হয়নি, তারা নিজেদের এখন ঘাপটি মেরে 31 তারিখ পর্যন্ত বেতন নিচ্ছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি টেন্টেড ক্যান্ডিডেট, তারা পরীক্ষায় বসে গেছে। তাদের অনেকে ইন্টারভিউ লিস্টে নাম এসছে, এতে 4 জন পাওয়া গেছে। আগামী দিনে দেখবেন এই সংখ্যা 400 থেকে 4000 হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে অনেক ক্যান্ডিডেট যাদের ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে, ওএমআর শিটের কলকাতা হাইকোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছিল যে ওএমআর শিটগুলো পাবলিশ করতে হবে। কলকাতা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট আপেল করেছে। 2016 সালের ওএমআর শিটের কপি পাবলিশ করতে কি অসুবিধা বলুন তো? এই যে ব্রাত্য বসুদের এসএসসি বা এই সরকারের এখনো পাবলিশ করলো না, পাবলিশ করতে কোনো অসুবিধা নেই। এবার আসি যে এই যে টেন্টেড লিস্ট একেবারে সম্পূর্ণ লিস্ট নয়, এটা হচ্ছে অসম্পূর্ণ টেন্টেড লিস্ট। এই অসম্পূর্ণ টেন্টেড লিস্টেও যাদের স্থান হয়েছে তাদের মধ্যে থেকে একাধিক জনকে, ওই একমাত্র ওই যে বর্মন, নীতিশ রঞ্জন বর্মন না, এরকম একাধিক জন অলরেডি তারা আইডেন্টিফাইড, যারা টেন্টেড হিসেবে এখন লিস্টে উঠে আছেন, ইন্টারভিউ লিস্টে। এবার ধরুন এই যে 10 নম্বরে 100% নাম্বার পেয়েও এখনো পর্যন্ত মানে যারা সুযোগ পায়নি, যারা আন্দোলন করছেন, এই যে 2016 সালের যে রিক্রুটমেন্ট রুলসটি ছিল, সেই রুলসের পরে আবার 2025 সালে নতুন করে কেন রিক্রুটমেন্ট রুলস আনতে হলো? আসলে আনতে হলো একটা ডেফিনিট উদ্দেশ্য নেই। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে 2016 সালের যে বাতিল হয়ে যাওয়া প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় শুধু ওই টেন্টেড লিস্টে যদি সম্পূর্ণ তালিকা হতে, তাহলে সুপ্রিম কোর্ট কেন বাতিল করতে গেল? সুপ্রিম কোর্ট দেখেছিল যে টেন্টেডের বাইরেও যারা আছে তাদের সম্পূর্ণভাবে যে অদাগী এটা বলা যাচ্ছে না, তার কারণ তার মধ্যেও দাগি মিশে আছে। সেই জন্য তারা একটা ফ্রেজ ব্যবহার করেছিল, নট স্পেসিফিক্যালি টেন্টেড। আনটেন্টেড বলেনি, কিন্তু এসএসসি নিজে এফিডেভিটে বলেনি। ফলে নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যাটাগরির তারা এখন 31শে ডিসেম্বর পর্যন্ত সার্ভিস করছে। এবার এই নট স্পেসিফিক্যালি টেন্টেড এর মধ্যে টেন্টেড মিশে আছে। এবার এইগুলোকে আইডেন্টিফাই করা যাবে যদি ওএমআর শিট পাবলিশড হয়, যদি ওই মানে ওই যে কাউন্সিলিং ওয়াইজ লিস্ট বের হয়, কারণ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং, ফোর্থ রাউন্ড কাউন্সিলিং, ফিফথ রাউন্ড কাউন্সিলিং, সিক্স রাউন্ড কাউন্সিলিং, 7 রাউন্ড কাউন্সিলিং, 8 রাউন্ড কাউন্সিলিং এর ফলে যারা চাকরি পেয়েছেন, ফলে এইগুলো আইডেন্টিফাই করার ক্ষেত্রে সেগুলো সুবিধা হবে। কিন্তু এসএসসি হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেগুলো প্রকাশ করলো না। এইটা না করে উল্টে বেশ কিছু টেন্টেড ক্যান্ডিডেটদের ঢুকিয়ে দিল, এবং এটাই ছিল এসএসসির মূল উদ্দেশ্য। সেই জন্য তো এখনো পর্যন্ত ওএমআর শিট পাবলিশ করেনি। কলকাতা হাইকোর্টে নির্দিষ্টভাবে বলা আছে জাজমেন্টে। কিন্তু এই ক্ষেত্রে তো তাহলে ফিরদৌস দা আবারও তাহলে পুনরায় এই পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী তো একজন টেন্টেড এর মধ্যে থাকতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে, আপনি কালকেও বলছিলেন যে অনেকের কাছ থেকে টাকা, মানে এই যে ইন্টারভিউ হলো তাতে অনেকে কারোর থেকে 650 টাকা, কারোর থেকে 1000 টাকা এরকম ফর্ম ফিল আপের জন্য নেওয়া হয়েছে। এখানে তো আবার একটা বিরাট মানে অঙ্কের আর্থিক অঙ্ক নিয়ে আবার প্রশ্ন উঠে গেল। তাহলে দেখুন, যদি ফ্রেশার্সদের যদি মানে চাকরি না দেওয়ারই উদ্দেশ্য হয়, তাহলে তাদেরকে ফর্ম ফিল আপ করালেন কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিকের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। যেমন ভারতবর্ষে কারো চাকরি পাওয়ার অধিকার নেই, তাহলে তো চাকরি পাওয়ার যদি অধিকারই থাকতো, তাহলে আমি সর্বপ্রথম বলতাম সমাজের প্রান্তিকতম মানুষ যারা, তাদের আগে চাকরি দিন।
কিন্তু সেটা তো নয় যে ফুটপাতে যারা বাস করে আপনি শুরু করুন না, কালীঘাট থেকে শুরু করুন, কালীঘাটের ফুটপাতে যারা বাস করে সর্বপ্রথম তাদের সরকারি চাকরি দিন, কালীঘাট থেকে শুরু করুন। কিন্তু না, চাকরিতে কারোর অধিকার নেই। কি অধিকার রয়েছে? চাকরিতে সমান সুযোগের অধিকার রয়েছে। এবং চাকরিতে সমান সুযোগের অধিকারটাকে এই সরকার, এই এসএসসি বারবার ভঙ্গ করছে। সেখানে দাগিদের স্থান দিয়ে, যারা ফ্রেশার তাদের সমানভাবে ট্রিটমেন্ট না করে, ইকুয়াল অপরচুনিটি না দিয়ে, এবং খুব স্পেসিফিকলি বলতে গেলে আসলে উদ্যোগটাই নেওয়া হয়েছে এইভাবে যাতে টেন্টেডরা ঢুকে যেতে পারে, যারা ওই নট স্পেসিফিক্যালি টেন্টেড এর মধ্যে লুকিয়ে ঘাপটি মেরে বসে আছে। সেই জন্য ওএমআর শিটে এখনো পর্যন্ত মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশ রয়েছে, সেই নির্দেশে নির্দিষ্টভাবে বলা আছে 2016 সালেরও প্রকাশ করেনি, 2025 সালের ওএমআর শিটে প্রকাশ করেনি। আপনি যদি স্বচ্ছতা চান তাহলে 2016 সালের ওএমআর গুলো প্রকাশ করে দিন, 2025 সালের ওএমআর শিট গুলো প্রকাশ করে দিন, অ্যান্সার কি পাবলিশ করে দিন। একদম আমি একদম এই তার কারণ দুর্নীতি করতে চান। আমি আপনার ঠিক একদম আমি আপনার ঠিক এই অবস্থান নিয়ে প্রদীপ্ত মুখার্জি তৃণমূল মুখপাত্র রয়েছেন, চিন্ময়দা আমি যাব আপনার কাছে, কিন্তু তার আগে শুনে নি যে শাসক দলের পক্ষে যেহেতু প্রদীপ্তদা রয়েছেন, উনি অ্যাটলিস্ট হয়তো অটোনোমাস বডি এসএসসি সম্পর্কে আমি জানি না কি বলবেন উনি, কিন্তু যেহেতু এখন এসএসসি আর শাসক দলের পার্থক্যটা খুব ক্ষীণ হয়ে আসছে বলে একটা অভিযোগ বারবার করে ওঠে, সেখানে দাঁড়িয়ে প্রদীপ্তদার কাছে যাব। প্রদীপ্তদা, একটাই দাবি এখানে আইনজীবী ফিরদৌস শামীম বলছেন, যিনি এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন, এর আগের যে মামলা, এই নতুন মামলা, 2016 সালের ওয়েমার শিট পাবলিশ করার কথা, যেটা সহজে করা যায় উনি বলছেন, বা করছে না কেন সেটা নিয়ে প্রশ্ন। দ্বিতীয়ত 25 সালের ওয়েমার শিট প্রকাশ করার কথা, কিন্তু সেটা এসএসসি করছে না কেন? একটাই প্রশ্ন আপনাকে, একটা ডিরেক্ট এই প্রশ্নের উত্তর আমি জানতে চাইব। ওএমআর এর প্রসঙ্গে দাদা নিজেও জানেন যে ছাত্রছাত্রীদের হাতে তাদের নিজস্ব কপিটা রয়েছে ওএমআর এর, যে নিজের পকেটে সব ভরা আছে, এবং ওদের যে না 2016 সালে, আমি 25-এর কথা বলছি, 16 সাল দিয়ে উনি মামলা করছেন, মামলা করে যা লড়াই করছেন উনি 25-এর কথাও বলেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে দাদা, টোটাল পোস্ট কত আমরা তো এতক্ষণ ধরে শুনলাম, টোটাল পোস্ট হচ্ছে 35,726, 35,726। টেন্টেড কত একটুখানি শামীমদা বলে দিক, তাহলে ফ্রেশারদের ডাকা হয়নি এই কথাটা ওখানেই কেটে যায়। 43% বেশি ফ্রেশারদের ডাকা হয়েছে, এটা দাবি করে বলছি, কারণ 35,726 যে টোটাল পোস্ট, 12,514 আর 23,212, এই দুটো মিলিয়ে 9, 10, 11, 12 ধরে এই 35,726-এর কনটেক্সটে যাদের ডাকা হয়েছে সবাই কি টেন্টেড? ভাই রয়েছে তো, মন্ডল ভাই বলবেন নিশ্চয়ই। তাহলে 1 নম্বর। 2 নম্বর বলছে যে শুধু যারা টেন্টেড তাদের ডাকা হয়েছে, 4 জনের নাম এখানে বলার চেষ্টা করছেন। ইতিমধ্যে ব্রাত্য বসুর ইন্টারভিউ তোমরা দেখিয়ে দিয়েছো, যেখানে ব্রাত্য বসু বলেছেন যে এসএসসি তাকে জানিয়েছে যে একজন যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী তাকে ডাকা হয়েছিল, এবং সেটা কোর্টের রায়ের কনটেক্সটে কিছু উনি বলেছেন। এবং তোমরা মনে রাখতে পারবে যে মাননীয় বিচারপতি, যিনি এখন বিজেপির এমপি, তিনিও একজন শারীরিক প্রতিবন্ধীকে চাকরি দিয়ে গেছেন, যিনি টেন্টেড লিস্টে রয়েছেন। শেষ করে দিই, কল ফর ভেরিফিকেশন হয়েছে। কল ফর ভেরিফিকেশনে যেখানে যেখানে সমস্যার কথা বলা হচ্ছে, সেই সমস্যার সমাধান সেখানেই হয়ে যাবে। যাদের সমস্যা হয়েছে, যারা ভুল তথ্য দিয়েছে, সেগুলো ওখানে কল ফর ভেরিফিকেশনে বাদ যাবে। কোর্টের রায়ে যখন হচ্ছে, তখন এই যে ইকুয়াল অপরচুনিটি আর এই যে রুল, রিক্রুটমেন্ট রুল, তোমার একটা সংশোধন দরকার। যে 70 নম্বরের পরীক্ষা বলছো, অ্যাকচুয়ালি 60-এ পরীক্ষা হয়েছে, আর 10 ছিল হচ্ছে তোমার অভিজ্ঞতায়, আর 10 ছিল হচ্ছে তোমার ওই একাডেমিকে। এই টোটাল 80-তে 10 অভিজ্ঞতায়, 10 আর 10 হচ্ছে তোমার একাডেমিক্সে, আর 60-এ পরীক্ষা। ভাই যদি আছে এখানে, ভাই অনেক অভিজ্ঞ, আন্দোলন করছে, আমি যদি ভুল বলি ভাই কারেকশন করে দেবে। এবার এইখানে রুলে পরিষ্কার বলা ছিল যে এই 80-তে যে আগে যাবে সে প্রথম হবে, 80-তে যে দ্বিতীয় যাবে সে দ্বিতীয় হবে। এটা পরীক্ষায় 60 পেতেই পারে, সেখানে অভিজ্ঞতায় যে ভুল দিয়েছে, অভিজ্ঞতাটা তো আপনার ডিফারেন্সটা তৈরি করছে, একাডেমিক্সটা ডিফারেন্স না, তাহলে সেখানে এবার এটা তো পুরনোকে একসঙ্গে পরীক্ষা নেওয়া তো একটা বিড়ম্বনা তৈরি। সেই জন্যই তো আসন সংখ্যাটার কথা প্রথমেই বলে দিলাম যে 35,726, এবং এখানে পরিষ্কারভাবে শামীম দ্বারা দেখিয়ে দিয়েছে আগে যখন আমি একটু চিন্ময়ের কাছে যাই, শামীম দাদের এই 25-এর রুল নিয়েও কেস চলেছিল, সেটা কিন্তু কোর্ট বলে দিয়েছে এই রুলটা ভ্যালিড। বেশ, আমি একটা বিরতি নেব, বিরতির পর চিন্ময় মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞতার ভিত্তিতে এই যে 10 নম্বর যে রাখা হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে 1 বছর চাকরি করবে তাকে 2 নম্বর, যে 3 বছর করবে তাকে 5 নম্বর, এরকম একটা স্ল্যাবের কথা আমরা জানতে পাচ্ছি। সঙ্গে এই যে 10 নম্বর যে অতিরিক্ত অভিজ্ঞতার জন্য, এক্সপেরিমেন্টের জন্য দেওয়া হচ্ছে, এ তো মারাত্মক। তাহলে এই যে নতুনেরা তো অভিযোগ করবেনই,
খুব পাশাপাশি প্রদীপ্তদা 35,726টি ফাঁকা পদের কথা উল্লেখ করে এটা বুঝিয়ে দিলেন যে যারা নট ইয়েট টেন্টেড রয়েছেন তাদের সংখ্যা 12,000 সামথিং। তাহলে বাদবাকিরা তো নতুন, 43% নতুন লোককে কল করা হয়েছে। তাহলে এই বিক্ষোভ দ্রুত একবার শোনাই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছেন তিনি, শুনুন। যে কথাটা বলা হচ্ছে যে জন্ম কত একটা 1997 সালে, তার কি করে সে এক্সপিরিয়েন্স অ্যাড হয়। এবার ঘটনা হচ্ছে যে এটা তো অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়েছে, হয়তো সে মানে এক্সপিরিয়েন্স হয়তো কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে। বা দ্বিতীয় কথা যেটা যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে, এটাও একজনের ক্ষেত্রেই হয়েছে। দুটো ঘটনা এক করে হয়েছে, মানে দুটি পৃথক ঘটনা। এবং তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি, অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে। সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন, সেই মোতাবেক সিদ্ধান্ত। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সুপ্রিম কোর্টের একটা রায় অনুযায়ী এরকমটা বলা ছিল, তো সেটা আমরা লয়ার ভেরিফিকেশন আমরা করাচ্ছি যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটাও বসতে পারে কিনা। চিন্ময়, এর আগেও বারবার করে এসএসসির বিরুদ্ধে একটাই অভিযোগ উঠেছে, সেটা হচ্ছে অস্বচ্ছতা, অস্পষ্টতা। এবং এই যে পুরো প্যানেল 26,752 জনের বাতিল হয়ে গেল একটাই কারণের জন্য, যে যেখানে পৃথকীকরণ করা গেল না, অর্থাৎ সেগ্রিগেশন সম্ভব হলো না। আবার এই যে মিশিয়ে দেওয়া, চালে কাঁকর মেশানো, ডালের মধ্যে তিল মিশিয়ে দেওয়া, এই যে প্রক্রিয়াটা আবার কিন্তু এই ক্ষেত্রে পরিষ্কার হচ্ছে। অন্ততপক্ষে শিক্ষামন্ত্রী নিজে তিনি বলছেন যে কেউ একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বা একজন টেন্টেড ক্যান্ডিডেট বা কোথাও না কোথাও এই ধরনের অনিয়ম হয়েছে। কিন্ডারগার্টেন্সে চাকরি করে সে নাকি তার এক্সপিরিয়েন্স লিস্টে তুলে দিয়েছে। মানে এই যে অনিয়মগুলো আপনারা কিভাবে দেখছেন? প্রথমত বলতে গেলে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আজকে চাকরিহারা হতে হয়েছে, এটা সকলেই জানে। দ্বিতীয়ত আমরা অবিচারের শিকারও হয়েছি। আর তৃতীয়ত হচ্ছে যারা মানে আনহেলদি প্র্যাকটিস করে কিছুজন মিসগাইড করে কোর্টকে এই ভুল তথ্যগুলো প্রদান করেছিলেন। তো তিনটে জিনিসই আছে, একটা রাজনৈতিক চক্রান্তও রয়েছে যেটা আমরা মনে করি। এখন কথা হচ্ছে এই যে একটা প্রসেস চলছে, যে বারবার অভিযোগগুলো উঠছে যে 70-এর কথা আসছে, এটা আমি বারবার মনে করিয়ে দিতে চাই যে এই যে গেজেটটা তৈরি হয়েছে, এই গেজেটটাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট, অরুণিমা পালের এসএলপি, সেটা ডিসমিসড হয়েছে। সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কুমার এটাকে আমল দেননি। তিনি বলেছেন যে রুলসটা হয়েছে, যে গেজেট হয়েছে সেই নিয়ম অনুযায়ী নিয়োগটা হবে, এবং এসএসসিকে ওনারা সেই পাওয়ার দিয়েছেন যে এই গেজেট অনুযায়ী নিয়োগ করতে। তারপরেও সেই গেজেট নিয়ে আবার চ্যালেঞ্জ হচ্ছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, যেটা কখনো হতে পারে না। প্রথমত এই যে অভিজ্ঞতার 10 নম্বর, যেটা এখন হাইকোর্টে হলো অমৃতা সিনহার বেঞ্চে, যেটা আবার সুপ্রিম কোর্টের রায়ের ওপরে একটু ডিপেন্ড করবে। সুপ্রিম কোর্টে এই 10 নম্বর নিয়ে কিন্তু অলরেডি বিরোধী পক্ষের উকিলরা কিন্তু গিয়েছিলেন এবং সেখানে সওয়াল জবাব হয়। জাস্টিস সঞ্জয় কুমার ক্লিয়ারলি বলেন যে 10 নম্বরের অভিজ্ঞতা তাদের রয়েছে, তারা কাজ করে এসেছে। 31শে ডিসেম্বর অবধি আমরাই তাদেরকে এখনো কন্টিনিউ করতে বলেছি। আপনার সমস্যাটা কোথায়? আমরা এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করব না। 10 নম্বরের অভিজ্ঞতা তারা পাবে, যেরকম রুলস রেগুলেশন আছে অ্যাকর্ডিং টু গেজেট হবে, কোনো রকম উনি এতে হস্তক্ষেপ করেননি। তখন যখন এটা হচ্ছিল, বিরোধী পক্ষের লয়ার বলেন আমরা কেসটা উইথড্র করব। তখন জাস্টিস সঞ্জয় কুমার দুটো কথা বলেন, যে এটা আনহেলদি প্র্যাকটিস হচ্ছে নাকি গ্যাম্বলিং করতে এসেছেন এখানে, এটা কখনো হতে পারে না। যখনই দেখছেন হেরে যাচ্ছেন আপনি বলছেন কেস উইথড্র করব। সেই একই কেস ম্যাটার নিয়ে আবার সিঙ্গেল বেঞ্চে যাওয়া হয়েছে, এটা কখনো হতে পারে? আমরা দেখব আগামী দিনে আবার সুপ্রিম কোর্টে এই কেসটা 24 আর 26-এ রয়েছে, কি বলেন জাস্টিস সঞ্জয় কুমার।
এবার আসি, অ্যাকর্ডিং টু গেজেটে কিন্তু 80 মার্কসের মধ্যে কাট অফের কথা বলা হয়েছে। বারবার যে 70-এর কথাটা বলা হচ্ছে এটা কিন্তু নয়। তাহলে ওনারা গেজেট হয় পড়েননি, আর নাহলে গেজেটের সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না যে গেজেট অনুযায়ী হবে, যে কোনো দুটোর মধ্যে একটা। যদি ওনারা সেটা না মানেন তাহলে আইনি পদ্ধতি তো নিয়েছেন, সুপ্রিম কোর্টে তো আবার যাবেন, তাহলে সেখানেই হবে বাকি কথা। কিন্তু 80-র মধ্যে কাট অফ হচ্ছে। এইবার যে প্রশ্নটা এসেছে যে দুটো পদ্ধতি আলাদা কেন হলো না, এই বিষয়ে আমরা বলি, আমরা কিন্তু প্রথম থেকেই এই বিষয়ে আওয়াজ তুলে এসেছি যে একটা আনইকুয়াল এবং আনজাস্ট কম্পিটিশন হবে যদি নতুনদের সঙ্গে আমাদের যোগ্যদের এত বছর পরে এই কম্পিটিশনে আনা হয়। আমরা দুটো সেপারেট প্রসেস করতে বলেছিলাম এবং কোর্টেও সওয়াল জবাবে আমরা সেটা বলেছি। এমনকি সুপ্রিম কোর্টে আমি নিজে গিয়েও এটা বলতে গেছিলাম, আমাকে সেখানে বলতে দেওয়া হয়নি। তো এটা কথাটা ভুল। যদি দেখেন ফ্রেশার্সরা চান্স পেয়েছে কি পায়নি, আমি তথ্য দিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে। প্রায় 20,000 জনকে এখানে ডাকা হয়েছে 11-12-এর প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্টে, যার মধ্যে প্রায় 9,500 45%-এর ওপরে ফ্রেশার্স কিন্তু এখানে ইনক্লুডেড আছে এই ইন্টারভিউ লিস্টে। এবং এটাও বলে রাখি, যেখানে আমাদের যোগ্যদের সংখ্যা যারা পরীক্ষায় বসেছে আনুমানিক 12,500, বাকিরা 1-1,500 পরীক্ষায় বসেননি। তাহলে সেই 12,500 যদি পরীক্ষায় বসেন এবং যদি আরও 1-2,000 অন্যান্য এক্সপিরিয়েন্স হোল্ডাররা বসে থাকেন, যদিও তাদের মধ্যে অনেকে ভুলভাল তথ্য দিয়ে এক্সপিরিয়েন্স দেখিয়েছে, এরকম ক্যান্ডিডেটও রয়েছেন, তাহলেও কিন্তু যদি তথ্য দেখেন 36,000 ভ্যাকেন্সির মধ্যে 22 থেকে 23,000 ভ্যাকেন্সি কিন্তু এমনি আছে যেগুলোতে ফ্রেশার্সরা চান্স পাবে। তাই যেভাবে মিসগাইড করা হচ্ছে, মিস ইনফর্ম করা হচ্ছে এবং একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, সেটা কিন্তু ভুল হচ্ছে খুব। বেশ চিন্ময়, কিন্তু আরেকটা জায়গা আপনি এই যে এতক্ষণের বক্তব্যে একটা জায়গা আপনি আনলেন না, সেটা হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটরাও পরীক্ষা দিয়েছে, যার বিরুদ্ধে আপনাদের পরিষ্কার লড়াই ছিল, দীর্ঘ প্রতিবাদ ছিল যে শুধুমাত্র টেন্টেডদের কারণের জন্যই আপনাদের চাকরি গেল এবং ফার্দার আরেকবার পরীক্ষা প্রসিডিওরে বসতে হলো, সামাজিক সম্মান নষ্ট হলো এবং অনেক কিছু হলো, চাকরি চলে গেল। তো এই ব্যাপারটা কি বলবেন যে টেন্টেড ক্যান্ডিডেট এখনো একজন নয়, দুজন নয়, অন্ততপক্ষে আজকের আন্দোলনের জায়গা থেকে, স্পট থেকে 4-5 জনের কথা আসছে। একদম ঠিক, আমি এই বিষয়ে একদম সহমত যে টেন্টেডরা আমরাও দেখেছি 3 থেকে 4 জন হোক বা 5 জন হোক, তারা লিস্টে আছে। এই যে ভেরিফিকেশন লিস্ট দেওয়া হয়েছে সেখানে আছে। তার মধ্যে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে আছে, যে পিএইচ ক্যান্ডিডেট ডিসেবল তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে বা স্যালারি পেতে পারে, এরকম একটা জায়গা ছিল। এবং সেখানে কিন্তু তাদের ক্ষেত্রে টেন্টেড আনটেন্টেড এই ক্লাসিফিকেশনের কথা উল্লেখ নেই ক্লিয়ারলি, সেখানেই একটা মানে গ্যাপ থেকে গেছে। কিন্তু তা সত্ত্বেও ছাড়াও যে 1-2 জন যদি এখানে থেকে থাকে এই ভেরিফিকেশন লিস্টে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি যারা শুনেছে তারা ভালো করে জানে। সঞ্জয় কুমার বলেছিলেন লাস্টের দিন, যদি পরীক্ষায় পরীক্ষায় বসতে দেবেন না, আপনারা ইন্টারভিউয়ের মানে পরীক্ষায় বসার আগেই যতটা বাছাই করতে পারবেন করে নেবেন, সেই মোতাবেক একটা নির্দিষ্ট অ্যাডমিট কার্ড আমরা দেখেছিলাম ক্যান্সেল হয়েছে। কিন্তু তারপরেও বলেছেন যদি কেউ স্লিপ থ্রু করে যায়, এই ল্যাঙ্গুয়েজটাই বলেছিলেন, যদি কেউ পরীক্ষায় বসে যায় তারপরেও তাকে যেন ভেরিফিকেশন প্রসেসে ফার্দার গিয়ে আটকানো হয়। আমি চিন্ময় আসবো, এরপরে সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়র কাছে যাওয়া, এই পুরো প্যানেল যারা খুব মন দিয়ে শুনছেন তাদের কাছে একটা অস্পষ্ট জায়গা তৈরি হচ্ছে যে দেবাশিস কিছুক্ষণ আগে বলছিল যে কাট আপ মানে 70-এ পরীক্ষা দিলাম আর 76 কাট আপ রাখা হচ্ছে। আসলে প্রশ্ন হচ্ছে এর মধ্যে 10 নম্বর রয়েছে হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে। যারা নতুন করে পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে 10 নম্বর তারা ধরছেন না, সেই কারণের জন্য 80 থেকে 10 নম্বর বাদ দিয়ে তারা দেখাচ্ছেন যে 70-এর মধ্যে 76 হচ্ছে কাট আপ মার্ক। মানে 70-এ যদি সে 100% নাম্বার পায়, 70ও যদি পায়, আলটিমেটলি দেখা যাচ্ছে তার থেকে একজন 76 পেয়েছে, সে 6 নম্বর পেয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে। যে 10 নম্বরের স্কোপ নতুন যারা পরীক্ষা দিলেন, অর্থাৎ নট ইয়েট টেন্টেড বাদ দিয়ে যারা দিলেন, তাদের ক্ষেত্রে থাকছেই না। সেই জন্য তারা বলছেন যে 70-এ পরীক্ষা দিয়ে 76। আসুন, কালকে থেকে শুরু হচ্ছে ভেরিফিকেশন। আসুন আপনাদেরকে দ্রুত একবার টিভি স্ক্রিনে দেখাই যে এই ভেরিফিকেশন প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি নির্দেশ থাকছে। আসুন দেখুন, আগামীকাল থেকে শুরু হচ্ছে, দেখবো স্ক্রিনে একবার। আগামীকাল মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসির ভেরিফিকেশন প্রক্রিয়া। এসএসসির এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া, সেটা আমরা কি দেখতে পাচ্ছি,
আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার থেকে এসএসসির প্রক্রিয়া শুরু হচ্ছে, ভেরিফিকেশন প্রক্রিয়া। আচ্ছা, এবার আসি পরে কি আছে। তালিকায় অনেকের নাম নিয়ে উঠছে প্রশ্ন, এবং এই প্রশ্নের জন্যই কি ভেরিফিকেশন প্রক্রিয়া? তালিকায় অনেকের নাম নিয়ে উঠছে প্রশ্ন। তৃতীয়ত 1997-তে, যেটা শিক্ষামন্ত্রীও অ্যাড্রেস করলেন, 1997 জন্মগ্রহণ করলেও দেওয়া হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতার, মানে 1997-তে জন্ম মানে তার বয়স এখন 28, তাকেও 10 নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়া হয়েছে। এই একটা অভিযোগ রয়েছে। আর কি, অযোগ্যদের অনেকের নাম রয়েছে বলেও অভিযোগ, অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট যাদেরকে সুপ্রিম কোর্ট ইন্টারভিউতে মানে পরীক্ষায় বসতেই বারণ করেছিলেন, রিটেন পরীক্ষায়, তারাও নাকি অনেকে বসেছেন। পরবর্তী কি আসছে, চিন্তার কোনো কারণ নেই, ভেরিফিকেশনে খতিয়ে দেখা হবে এবং তাদেরকে বাদ দেওয়া হবে, এসএসসি বলছে সূত্র মারফত আমাদের কাছে খবর। এই হচ্ছে ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই, বলছে ভেরিফিকেশন হবে। ফর্ম ফিল আপের সময় তথ্যকে সত্য বলে ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপে যে যা তথ্য দিয়েছেন, যেরকম শিক্ষামন্ত্রী বলছিলেন যে কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করে সেটাকে প্রাইভেট কোনো স্কুলে হয়তো চাকরি করেছেন বা বাচ্চাদের পড়িয়েছেন, সেটাও তারা অভিজ্ঞতার সূত্রে দিয়েছেন। এই হচ্ছে জায়গা। এসএসসি সূত্রে তথ্য যদি প্রমাণিত হয় অসত্য হিসাবে, তাহলে সেই নাম বাদ দেওয়া হবে, এসএসসি সূত্রের খবর। এবং সঙ্গে আমরা আর কি পাচ্ছি, অযোগ্যদের নাম নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনামা মানা হচ্ছে, এসএসসি বলছেন। অযোগ্য যারা, অর্থাৎ সেই ক্ষেত্রে এই যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, তাদের নাম রাখা হচ্ছে। এবার আসুন অনিয়মের যে অভিযোগ আসছে, একবার দ্রুত দেখিয়ে নি। অযোগ্য শিক্ষক উত্তর দিনাজপুর থেকে টেন্টেড ক্যান্ডিডেটের নাম আছে, উত্তর দিনাজপুরের। দেখুন আপনাদেরকে দেখাই, অযোগ্য শিক্ষক এসএসসি ইন্টারভিউতে ডাক পেলেন, পাশাপাশি অযোগ্যদের তালিকার নাম রয়েছে তার, কিন্তু তবুও তাকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র রিটেন পরীক্ষা নয়, ইন্টারভিউতে ডাকা হয়েছে। 2016 সালে চাকরি বাতিল হয় সর্বোচ্চ আদালতের নির্দেশে। তারপর অযোগ্যদের তালিকায় এই ব্যক্তির নাম আসে, যার উত্তর দিনাজপুরে বাড়ি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল কি, অযোগ্যরা বসতে পারবেন না পরীক্ষাতে, কোনো রকম পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে না। কালিয়াগঞ্জের সাহেবঘাটা এনএন উচ্চ বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করতেন, একাদশ দ্বাদশের ইন্টারভিউতে ডাক পেয়েছেন, অভিযোগ করেছেন স্ত্রী। এই শিক্ষকের নাম নিয়েও উঠছে প্রশ্ন। আমি সুপ্রিয়র কাছে চলে যাব, আমাদের সঙ্গে সুপ্রিয় রয়েছেন, বিজেপি মুখপাত্র। সুপ্রিয়, এই যে একাধিক অভিযোগ এবং সেখানে তোমরা অস্বচ্ছতা, অস্পষ্টতা, অনিয়ম যেগুলো দেখছো, সেগুলো কি ইন্টেনশনালি করা হয়েছে, নাকি যেরকমটা আমাদেরকে চিন্ময় বলছিলেন যে সবটাই নিয়ম মেনে করা হয়েছে? এবং যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ কেউ থেকে থাকেন, সেই ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশের একটা জায়গা ফাঁক রয়েছে, যে তাদের ক্ষেত্রে সেই অর্থে কোনো সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নেয়নি, সেই জায়গা থেকে উনি জায়গা পেতে পারেন। প্রথম কথা হচ্ছে, দীর্ঘ 40-45 মিনিট আলোচনা যা হলো, যা শুনলাম, তাতে করে একটা জিনিস আমি বলতে পারি যে এই ঘটনাটা শুরুয়াতটা আজকে 2025 তো নয়, শুরুটা শুরু করতে হবে 2016 থেকে। এই ঘটনাটা সূত্রপাতই হয়েছে 2016-র এই গরমিল থেকে, এবং গরমিলটা শুধু গরমিল না, এটা ইচ্ছাকৃত গরমিল বলে বিজেপির পক্ষ থেকে আমরা মনে করি, এবং এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এতে কোনো সন্দেহের কোনো জায়গা নেই, সুপ্রিম কোর্ট বারবার এটা বলেছে। প্রথম যে বিষয়টা, যেটা হচ্ছে এই যে 10 নম্বরের যে বিষয়টা আসছে না, 10 নম্বর অতিরিক্ত, আমি যতদূর জানি একজন আইনজীবী হিসাবে এখানে ফিরদৌসদা আছেন, আর্টিকেল 16 এই বিষয়টাকে ভায়োলেট করছে। সরকারি চাকরির ক্ষেত্রে কোনোভাবেই না, কিন্তু চিন্ময় বলছেন এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। বলছি এইটা নিয়ে চ্যালেঞ্জ করতেও ডিসাইড হয়নি, এটা কোথাও হয়নি, আমি বলছি সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করতেও ডিসাইড হয়নি। এবং শুধু তাই না, ডিভিশন বেঞ্চের অর্ডারে নির্দিষ্টভাবে বলা আছে অ্যাপিলেন্টরা এই নিয়ে কেউ সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করেনি। এবং অরুণিমার সঙ্গে 3টে মামলা ছিল, 3টে মামলার মধ্যে 2টো মামলা এখনো স্টিল পেন্ডিং, লুবানা এবং মৌসুমী, যেটা আগামী 28 তারিখে আছে। প্রথম। দ্বিতীয় হচ্ছে একটা ভ্রান্ত ধারণা দেওয়া হচ্ছে যে ওএমআর এর বিষয়টা এখন পেন্ডিং, না, ওটা ডিসাইড হয়ে গেছে জাজমেন্টে। আর বলে দিই প্লিজ, জাস্ট আমি তোমাকে জাস্ট দ্রুত করে ধরিয়ে দিই যে টেন্টেড লিস্ট, ওটা সেটেল লিস্ট না। কেন প্রকাশ করছে না? তার কারণ বড় বড় ডায়লগ মেরে যারা ঘুরে বেড়াচ্ছে, তারা সব থার্ড রাউন্ড কাউন্সিলিং এর পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। শামিমদার একটা সিঙ্গেল ইন্টারভিউ করে নিন, সেটা সবথেকে ভালো হবে। কারণ বিজেপির সময় যখন বামেরা বলবে তখন তো আমরা বাম রেড বলবো। আমাকে প্লিজ জেলাবিজা কমপ্লিট করতে দাও। তাহলে শামিমদাকে একটা ডাকুন না। আমরা যখন শামিমদা কিসের আইনের ব্যাপার বলছে? উনি স্পেসিফিক্যালি শামিমদা বলছেন, আমি বলছি বিজেপির কথা বলার তো। সুপ্রিয়, বিজেপির কথা এটা নয়, এটা কোর্টেরই কথা। এক মিনিট, কোর্টেরই কথা, এটা আর্টিকেল আমাদের সংবিধানের কথা আমি বললাম।
এবং এই আর্টিকেল 16কে ভায়োলেট করেছে রাজ্য সরকার। তাই স্বাভাবিকভাবে অসাংবিধানিক এই জিনিসটাকে রাজ্য সরকার জানেন না, আমি এটা মনে করি না। দীর্ঘ রাজনীতিবিদ এই মুখ্যমন্ত্রী, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি একজন আইনজ্ঞ, তার ক্যাবিনেট থেকে একটা সিদ্ধান্ত হলো। এবং এসএসসি যদিও স্বশাসিত বলা হয়, কিন্তু শিক্ষামন্ত্রীকে যখন আমরা স্বাভাবিকভাবে এখানে রাখি মন্ত্রী হিসাবে, স্বাভাবিকভাবে তারও আইনটা জানা আছে বলেই আমি জানি, এবং আর্টিকেল 16 এটাকে ভায়োলেট করছে। আমি এই জায়গাতে একমত হতাম যদি এই দুটো পার্টকে আলাদা করে এক্সাম নেওয়া হতো, যদি পরীক্ষাটাকে দুটো ভাগে করা হতো, যে স্বচ্ছদেরকে আলাদাভাবে দেওয়া হবে ওই 12,000-এর তালিকা যেটা করা হচ্ছে তাদের জন্য একটা, নতুনদের জন্য, আর যারা টেন্টেড নন টেন্টেড যেই নিয়ে যে ইস্যুটা, যে 26,000-কে নিয়ে যে ইস্যু, সেটা যদি আলাদা করে নেওয়া হতো তাতে কোনো অসুবিধা ছিল না। আমার বক্তব্য তাহলে একসঙ্গে নেওয়া হলো কেন? এই জন্যই তো, যাতে এই সরকারটা ঋণগ্রস্ত একটা সরকার, 7.5 লক্ষর কাছাকাছি কোটি টাকার কাছাকাছি ঋণ চলে গেছে প্রায়, এবং এরা সরকারিভাবে এই যে অর্থ যা মাস্টারমশাইদেরকে দেওয়া দরকার দিতে অপারগ, দিতে পারবেন না বলে ওরা খুব মানে স্পেসিফিকলি, আমি বলি এক সেকেন্ড, স্পেসিফিকলি ওনারা জানেন, স্যার আমি প্লিজ, স্পেসিফিকলি ওনারা জানেন এটা দিতে পারবেন না বলে ওরা এমন একটা 10 নম্বরের গল্প তৈরি করলেন যেটা চ্যালেঞ্জ হবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, এবং ওনারা জানেন এবার প্যানেলটা আবার বাতিল হবে। আচ্ছা, সম্ভাবনা আছে বাতিল হবে, আমি বলতে পারি না, একজন আইনজীবী যতক্ষণ রায় বেরোচ্ছে না, বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এবং বাতিল হলে এই যে আন্দোলনটা আছে তখন কি করবে, এবং আমি নাম নিয়ে আজকে বলছি, আপনারা নাম নিতে আপনাদের অসুবিধা আছে, আমার কোনো দায় নেই, তাই আমার কোনো ভয়ও নেই। মালদা অঞ্চলের সংঘাট হাই স্কুল, সেখানকার টিচার যিনি মাননীয়া, তার নাম হচ্ছে দেবলীনা মণ্ডল, তিনি তার নাম বাতিল হয়েছে, টেন্টেড নন টেন্টেডের গল্পে যাচ্ছেই না, তার নাম বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টের অর্ডারে। তিনি এই পরীক্ষায় বসেছেন, শুধু তাই নয় তার নামও এসছে। কি করে? তাহলে আমি কেন বলবো না এটা দুর্নীতি পরায়ণ একটা রাজ্য সরকার? আমি আরেকবার শামীমদার কাছে যাই। ফেরদৌসদা, এই জায়গাগুলো তৈরি হচ্ছে, এগুলো কি তবে ইচ্ছাকৃত? আমার তো সুপ্রিয় একটা জায়গা খুব বললেন যে চাকরি না দিতে হয়, তার জন্য ইচ্ছাকৃতভাবেই 10 নম্বরের খেলটা খেলা হলো। দেখুন, রাজ্য সরকার বলছে তার কাছে টাকা নেই, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাছ থেকে টাকা ফেরত না, মাইনের টাকা নিয়েছেন। এই ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন, তারা তো রাজ্য সরকার পরিচালনা করছে, তারা নিয়েছেন? নেননি। কেন নেননি? তারা জানেন তাদের কাছ থেকে নিতে গেলে তারা আবার যাদের কাছ থেকে টাকাটা ফেরত চাইবে তারা কারা। এখনো পর্যন্ত এই টেন্টেড লিস্ট সম্পূর্ণ তালিকা দিয়েছেন না? দেননি। ওএমআর শিট পাবলিশ করতে হবে, এটা কলকাতা হাইকোর্ট জাজমেন্ট দিয়ে অনারেবল জাস্টিস দেবাংশু বসাক বলেছিলেন, এবং সেটিকে আপেল করেছে সুপ্রিম কোর্ট। 2016 সালের ওএমআর শিট পাবলিশ করতে স্যার নিয়ে বলতে এই ব্যাপারটা ভালো হবে। এসআইআর নিয়ে প্রশ্ন যদি এখন আমি এসআইআর নিয়ে করি ভালো হবে, ফলে যে বিষয়ে কথা হচ্ছে সেই বিষয় থেকে ডাইভার্ট করে যখন 2016 সালের সেই মামলাগুলোকে সামনে নিয়ে আসছো, তখন কিন্তু বিভ্রান্ত করা পুরোপুরি চক্রান্ত চলছে। আসলে হাইকোর্টে কারা কেস লড়বে, আমি যদি সেই অভিযোগগুলো করি যে এই কোর্ট কেসের মাধ্যমে আমি কতটা পকেট করব, সেটা মূল আমার উদ্দেশ্য। আর মানুষকে বারবার বিভ্রান্ত করে তাদেরকে দেখিয়ে দিই কোর্টের দরজা, তখনই কিন্তু সমস্যাটা হয়। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কোর্টের মাধ্যমে, এই ধরনের উকিলরা করছে, সেটা বারংবার চাকরি প্রার্থীরা অভিযোগ করেছে, এবং সেটা প্রমাণিত আজকে প্রমাণিত যে এত বিতর্কের পরেও আজকে এই রিক্রুটমেন্টে যখন হচ্ছে 32,726টা, তখন এরা নিতে পারছে না। হাতে সময় নেই, আজকে আর হাতে সময় নেই। আমি ধন্যবাদ জানাবো ফিরদৌস শামীম আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন। আগামী দিন অবশ্যই আইনি পদক্ষেপ আমরা দেখতে পাবো, খবর করব এবং আলোচনার টেবিলেও নিয়ে আসবো। প্রদীপ্তদাকে ধন্যবাদ জানাই, তৃণমূল মুখপাত্র, সুপ্রিয় ঘোষ বিজেপি মুখপাত্র, চিন্ময় মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন, চাকরি প্রার্থী। সব ক্ষেত্রে যেটা মূল বিষয় সেটা হচ্ছে চাকরি হোক, শূন্যস্থান পূরণ হোক এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় আসুক। কিন্তু এই ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে যদি গড়মিল পাকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বা জটিলতা বাড়ানোর চেষ্টা করা হয়, তা নিয়ে আমরা অবশ্যই আগামী দিনে অনুষ্ঠান করব। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সঙ্গে যারা ছিলেন আমাদের দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমি জানি না কতটা স্বচ্ছ স্পষ্ট ধারণা দিতে পারলাম, কিন্তু আন্দোলনকারীরা বলছেন তাদের আন্দোলন চলবে আগামী দিনেও, কাজে আমাদের অনুষ্ঠানও থাকবে আগামী দিনে। আজ এখানে শেষ করব, পরবর্তী খবরে নজর রাখুন, সঙ্গে থাকুন।